হ্যাঁ, শুরু হচ্ছে তরলের প্রসারণ। দেখো, তরলের প্রসারণে আমরা তরলের তাপীয় প্রসারণ পড়ছি। কঠিনের তাপীয় প্রসারণের সঙ্গে তরলের তাপীয় প্রসারণের একটু পার্থক্য, সেটা হচ্ছে কঠিন পদার্থের আমরা জানি নির্দিষ্ট আকার থাকে, নির্দিষ্ট আকার থাকার জন্য তার দৈর্ঘ্য থাকে, তার ক্ষেত্রফল থাকে, তার আয়তন থাকে। সেই জন্য কঠিনের প্রসারণের ক্ষেত্রে 3 রকম প্রসারণ গুণাঙ্কের কথা আমরা পড়ছি এর আগে। রৈখিক প্রসারণ গুণাঙ্ক, আর তারপরে হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। কিন্তু তরলের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আকার থাকে না, তরলের নির্দিষ্ট আয়তন আছে তরলের। সেই জন্য তরলের শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্কই থাকবে, শুধু আয়তন প্রসারণই হয় তরলের। আচ্ছা, এখানে তো তাপীয় প্রসারণের কথা বলা হচ্ছে। তাপ দিয়ে তরলকে আমরা, তরলের আয়তন আমরা প্রসারণ করব। তরলকে তাপ দিতে গেলে আরেকটা আমাদের অসুবিধার সম্মুখীন হতে হবে, সেটা হচ্ছে তরলকে কোনো পাত্রে নিয়ে উত্তপ্ত করতে হবে, তাছাড়া তো সম্ভব না। তো তরলকে যখন আমরা পাত্রে নিয়ে উত্তপ্ত করব, তখন কিন্তু পাত্রেরও একটা প্রসারণ ঘটবে। সেই জন্য তরলের আবার আয়তন প্রসারণ আমরা 2 রকম আমরা ধরে নিই। একটা পাত্রের প্রসারণ উপেক্ষা করে যায় যদি আমরা প্রসারণটা ধরি, তাহলে আমরা বলবো আপাত প্রসারণ। আর শুধুমাত্র তরলের প্রসারণের কথা বলি, পাত্রটা নেই মনে করি, শুধুমাত্র তরলকে তাপ দিলে যে তাপ তার প্রসারণ হতো, সেটা হচ্ছে আমরা প্রকৃত প্রসারণ বলি। তাহলে তরলের 2 রকম প্রসারণ, একটা বলা হবে আপাত প্রসারণ, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। ধরো কি হয়, ধরো আমরা এই পর্যন্ত একটা তরলকে নিলাম, এই পর্যন্ত তরল নিলাম, এই লেভেল পর্যন্ত, পি লেভেল। তো তরলকে তাপ দিলে কি হবে, শুরুতে এখানে ছিল লেভেল, শেষে গিয়ে মনে করো এখানে আসলো। এখানে আমরা তাপ দিলাম, তাপ দিলে তরল প্রসারিত হয়ে মনে করো এখানে আসলো। এখন এখানে আসার 2টো কারণ আছে। একটা হচ্ছে আমরা যদি ধরে নিই এখানে তরলের নিজস্ব প্রসারণ থাকবে, আবার পাত্রের প্রসারণ থাকবে। আমি যদি এই পাত্রকে উত্তপ্ত করি, তরলকে, তার মানে তরলকে উত্তপ্ত করা হচ্ছে, প্রথমে পাত্র তাপ নেবে, পাত্র তাপ নিয়ে পাত্র প্রসারিত হবে। তাহলে পাত্র প্রসারিত হলে তরলের লেভেল কি হবে, আমরা বলবো নিচে নেমে যাবে। আচ্ছা, তাহলে প্রথমে কিন্তু তরলের লেভেল কিছুটা নিচে নামবে। ধরো এখানে আর বিন্দুতে আসবে তরলের লেভেল। এইবার তাহলে এই যে পি থেকে আর যে নামলো, এটুকু কিসের জন্য হলো, এটুকু হলো পাত্রের প্রসারণের জন্য, এই লেভেলটুকু নেমে গেল। তাহলে আমি বলবো এইটুকু আয়তন প্রসারণ শুধুমাত্র পাত্রের প্রসারণের জন্যই হলো। এইবার তরল তাপ নেবে, আমি ধরে নিচ্ছি, মানে একজন একজন করে তাপটা নিচ্ছে, এটা আমরা ধরে নিচ্ছি। এবার পাত্রের প্রসারণ হয়ে গেল, এবার তরল তাপ নিয়ে এবার তরল প্রসারিত হবে। তরল প্রসারিত হয়ে দেখো আর বিন্দুতে আসার পর তরল প্রসারিত হয়ে শেষে কিউ বিন্দুতে যাবে। তার মানে কি, পিতে ছিল, পি লেভেলে ছিল, পি থেকে আর এ আসবে, তারপরে আর থেকে কিউতে যাবে। ব্যাপারটা এরকম। ব্যাপারটা এরকম যদি হয়, আমরা তো বললাম যে পি থেকে আর এটা হচ্ছে পাত্রের প্রসারণ, আর তরলের অ্যাকচুয়াল প্রসারণ কতটুকু হলো, আর থেকে কিউ, এটা তরলের অ্যাকচুয়াল প্রসারণ হলো। আপাত দৃষ্টিতে আমরা তরলের লেভেল দেখেছিলাম শুরুতে পিতে, শেষে গেল কিউতে। এইটুকু যে তরলের প্রসারণ আমরা দেখলাম, এটাকে আমরা বলবো আপাত প্রসারণ। তাহলে আপাত প্রসারণ কোনটুকু, দেখো আপাত প্রসারণ হচ্ছে তরলের লেভেল শুরুতে কোথায় ছিল, এখানে ছিল, শেষে এখানে আসলো, এইটুকুকে আমরা বলবো আপাত প্রসারণ। তার মধ্যে নিচে নেমে আসলে উপরে এসছে তরলটা, আমরা এভাবে ধরলে তার নিচে যতটুকু নামলো এটা পাত্রের প্রসারণের জন্য, আর নিচ থেকে আবার যখন উপরে উঠে আসলো সেটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ আমরা বলবো। তাহলে তরলকে তাপ দিলে আমরা ধরে নিচ্ছি সেই তাপ আগে পাত্র নিয়ে পাত্র প্রসারিত হবে, তারপরে তরলের লেভেল নামবে পি থেকে আর, এবার আর থেকে আরো তাপ দিচ্ছি আমরা। এবার পাত্রের প্রসারণ শেষ হয়ে গেলে তাপ নেবে তরল, তরল প্রসারিত হয়ে আর থেকে কিউ বিন্দুতে যাবে। তাহলে আর থেকে কিউ, এইটাকে আমরা বলবো তরলের কি প্রসারণ, প্রকৃত। আর পি থেকে কিউ এটাকে বলবো আমরা আপাত প্রসারণ। আর পি থেকে আর এই প্রসারণটুকু, এটা হচ্ছে পাত্রের প্রসারণের জন্যই হচ্ছে। আচ্ছা, একটা কথা লিখে দিই, নির্দিষ্ট আকার না থাকায় এর শুধুমাত্র আয়তন প্রসারণ হয়, প্রসারণ ধরা হয়। আর এই আয়তন প্রসারণ 2 রকম। এই আয়তন প্রসারণ কি কি, 1 নম্বর হচ্ছে আপাত প্রসারণ, 2 নম্বর হচ্ছে প্রকৃত প্রসারণ।
এবার যদি বলা হয় আপাত প্রসারণ কাকে বলে? আপাত প্রসারণ, আপাত প্রসারণের সংজ্ঞা আমরা এরকম দিতে পারি, পাত্রের প্রসারণ উপেক্ষা করলে তরলের যে প্রসারণ লক্ষ্য করা হয় তাকে আপাত প্রসারণ বলে। এবার প্রকৃত প্রসারণের সংজ্ঞা, এটা তরলের একেবারেই নিজস্ব একটা ধর্ম, প্রকৃত প্রসারণ। আমরা সংজ্ঞাটা এইভাবে দিই, প্রকৃতপক্ষে তরল শুধুমাত্র তরলটির যে প্রসারণ হয়, তাহলে প্রকৃতপক্ষে শুধুমাত্র তরলটির যে প্রসারণ হয় বা তরলের যে প্রসারণ হয় তাকে প্রকৃত প্রসারণ বলে। এখানে একটা বিষয় আমরা ছবির থেকে একটু বোঝানোর চেষ্টা করব। একটা পাত্র, ধরো পি বিন্দুতে তরল ছিল, শেষ আর বিন্দুতে নেমে ধরো কিউ বিন্দুতে পর্যন্ত উঠলো। আমরা এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি পি কিউ হচ্ছে আপাত প্রসারণ, পি আর হচ্ছে পাত্রের প্রসারণ, আর আর কিউ হচ্ছে প্রকৃত প্রসারণ। চিত্র থেকে আমরা দেখতেই পাচ্ছি, চিত্রটা আঁকতে হবে, তাহলে চিত্র থেকে আমরা দেখতে পাই যে আর কিউ ইজ ইকুয়াল টু পি কিউ প্লাস পি আর। এগুলো কিন্তু একটা দৈর্ঘ্য। আমি দৈর্ঘ্যের সঙ্গে যদি পাত্রের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ধরো এ, এই যে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, এটা যদি এ হয়, এটা যদি আমি গুণ করি এ ইন্টু আর কিউ, তাহলে হলো আয়তন প্রসারণ। এটা তাহলে এ ইন্টু পি কিউ প্লাস এ ইন্টু, দুই পাশে আমি এ গুণ করে দিলাম, তাতে কি হলো? এটা আয়তন প্রসারণ হলো। দেখো তো, এ ইন্টু আর কিউ, এটা একটা আয়তন দাঁড়ালো। এখন দৈর্ঘ্যের সঙ্গে ক্ষেত্রফল গুণ করলাম, আয়তন। এই আয়তনটা, এই যে আয়তনের কি, এটা প্রসারণ। কতটুকু প্রসারণ? প্রকৃত প্রসারণ। এটাকে বলছি আমরা প্রকৃত প্রসারণ। আমরা নাম দিলাম ডেল্টা ভি আর এ ইন্টু আর কিউকে ইজ ইকুয়াল টু এ ইন্টু পি কিউ, মানে এটা নাম দেব আমরা ডেল্টা ভি এ আপাত প্রসারণ, আর এ ইন্টু পি আর, এটা তো পাত্রের প্রসারণের জন্যই হয়, তাহলে এটাকে বলবো আমরা ডেল্টা ভি জি গ্লাস। আমরা এইভাবে লিখলাম। তার মানে দেখো, প্রকৃত প্রসারণ ইজ ইকুয়াল টু আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তাহলে আপাত প্রসারণের সাথে পাত্রের প্রসারণ যোগ করলে তবেই প্রকৃত প্রসারণ পাওয়া যাবে। যদি পাত্রের প্রসারণ না হয়, শূন্য হয়, তাহলে দুইটা সমান। এই দুটো প্রসারণের যোগফল এইটা কিন্তু একটা নির্দিষ্ট তরলের ক্ষেত্রে ফিক্সড। একটা তরলের প্রকৃত প্রসারণ, এটা তার ফিক্সড ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু। কিন্তু তরলকে তুমি যদি বিভিন্ন পাত্রে নিয়ে উত্তপ্ত করো, তার আপাত প্রসারণ আলাদা আলাদা হবে, কারণ পাত্রের প্রসারণ যেহেতু আলাদা আলাদা হবে। তাহলে এইটা ফিক্সড, ভাবো এটা ফিক্সড, এইটা আলাদা হলে এইটা আলাদা হবে। তার মানে এটা যদি বাড়ে তাহলে এটা কি হবে? কমবে। বা এটা যদি কমে এটা বাড়বে। প্রকৃত প্রসারণ যেটা, সেটা কনস্ট্যান্ট। ধরো তরলের প্রকৃত প্রসারণ 10, কোনো একটা পাত্রে উত্তপ্ত করলে আপাত প্রসারণ দেখা যাচ্ছে 8, আর পাত্রের প্রসারণ মনে করো 2। আরেকটা কোনো পাত্র নিয়ে উত্তপ্ত করলে সেখানে দেখলাম আপাত প্রসারণ 7, তাহলে পাত্রের প্রসারণ নিশ্চয়ই এখানে 3 হবে, কারণ এটা তো ফিক্সড। মানে আপাত প্রসারণের মান চেঞ্জ হতে পারে, এটা নির্ভর করবে কার উপরে? নির্ভর করবে পাত্রের প্রসারণের উপরে। কিন্তু প্রকৃত প্রসারণ এটা সর্বদাই এক, ফিক্সড। আচ্ছা, সেই জন্য একটা কথা আছে, কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? প্রকৃত প্রসারণ তরলের নিজস্ব বৈশিষ্ট্য হবে, একদম নিজস্ব ধর্ম কোনটা হবে?
প্রকৃত প্রসারণ না আপাত প্রসারণ? নিজস্ব ধর্ম একদম প্রকৃত প্রসারণটাই, কারণ প্রকৃত প্রসারণ তো কারোর উপর নির্ভর করে না, একদম ফিক্সড ভ্যালু। কিন্তু আপাত প্রসারণ তো কারোর উপর নির্ভর করছে, কার উপর নির্ভর করছে? পাত্রের প্রসারণের উপর নির্ভর করছে। সেই জন্য প্রকৃত প্রসারণ তরলের নিজস্ব বৈশিষ্ট্য। এটা অনেক সময় পরীক্ষাতে আসে, কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? আমরা বলবো প্রকৃত প্রসারণ তরলের নিজস্ব বৈশিষ্ট্য। আচ্ছা, এবার একটু কারণটা লিখে দিই। একটি তরলের প্রকৃত প্রসারণ নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধিতে প্রকৃত প্রসারণ ধ্রুবক, মানে স্থির সমান থাকে আর কি। কিন্তু আপাত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে। দাঁড়ি, আপাত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে। পাত্রের প্রসারণ বেশি হলে আপাত প্রসারণ কম হয়। আপাত প্রসারণ কম হয়, সেই জন্য প্রকৃত প্রসারণই তরলের নিজস্ব বৈশিষ্ট্য। তাহলে প্রকৃত প্রসারণ নিজস্ব বৈশিষ্ট্য হয়। নেক্সট, এবার প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক, সব প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা একই রকমই হয়। আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কঠিন পদার্থের ক্ষেত্রে খেয়াল করে দেখো, আপাত প্রসারণ গামা দিয়ে লিখতাম, ডেল্টা ভি আয়তনের বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন একটু উষ্ণতা বৃদ্ধি লিখছিলাম, এখানেও তাই। তার মানে কি, একক আয়তনের তরলের একক উষ্ণতা বৃদ্ধিতে যে আয়তন প্রসারণ হয় তাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখানেও তাই, শুধুমাত্র আমরা তফাৎটা, যেহেতু এখানে দুই রকম প্রসারণ আছে, আপাত প্রসারণ প্রকৃত প্রসারণ, সেহেতু আমি প্রসারণের জায়গায় আপাত বা প্রকৃত কথাটা উল্লেখ করব। হ্যাঁ, যেমন আমি যদি বলি একক আয়তনের তরলের একক উষ্ণতা বৃদ্ধিতে তরলের যে আপাত প্রসারণ হয় তাকে বলা হয় আপাত প্রসারণ গুণাঙ্ক, আর তরলের যে প্রকৃত প্রসারণ হয় তাকে বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। এবার তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক। দেখো, আপাত প্রসারণ গুণাঙ্ক এটা আমরা সংজ্ঞা দিব একই রকম কঠিন পদার্থের ক্ষেত্রে যা পড়া হয়েছে সেটাই। একক আয়তনের তরলের একক উষ্ণতা বৃদ্ধিতে যে আপাত প্রসারণ ঘটে, আপাত, অবশ্যই আয়তন প্রসারণ, কিন্তু এগুলো আপাত প্রসারণ ঘটে, তাকে আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। গুণাঙ্ক গামা এ দিয়ে লিখবো আমরা, বলে। অর্থাৎ গামা এ ইজুকাল টু আপাত প্রসারণ বা এই প্রাথমিক আয়তন, মানে যেটাকে V1 বলি আমরা, ইনটু উষ্ণতা বৃদ্ধি। প্রাথমিক আপাত প্রসারণ মানে ডেল্টা VA দিয়ে লিখি আমরা,
প্রাথমিক আয়তনকে তুমি V1 ও লিখতে পারো, আর উষ্ণতা বৃদ্ধিকে ডেল্টা টি দিয়ে লিখলাম। এটা হচ্ছে গামা এর ভ্যালু। এখান থেকে অন্তিম আয়তন, তুমি অন্তিম আয়তনের ফর্মুলা মনে রাখতে পারো। অন্তিম আয়তন সেটা হচ্ছে V2 = V1 × 1 প্লাস গামা এ ডেল্টা টি। ঠিক একই রকম ভাবে মনে রাখতে পারো। দেখো এখান থেকে তুমি আবার আপাত আয়তন প্রসারণ, এটা কিন্তু ডেল্টা ভি এ, এটাকে কিন্তু তুমি লিখতে পারো গামা এ V1 × ডেল্টা টি, এটাও লিখতে পারো। ওই যে তিনটা ফর্মে আমি মনে রাখতে বলি, অন্তিম আয়তন কত, প্রসারণ কত, এবং গুণাঙ্কটা কত। আচ্ছা, হ্যাঁ, এবার আপাত প্রসারণ গুণাঙ্কের একক। একক তো সব গুণাঙ্কের একই হবে। দেখো একক কি হবে, উপরে আয়তন, নিচেও একটা আয়তন আছে, এটার দিকে তাকাও আর এটার দিকে তাকাও। উপরে আয়তন, নিচেও আয়তন। আয়তনের একক কেটে যাবে, নিচে উষ্ণতার একক থাকবে, শুধুমাত্র 1/, উষ্ণতার একক, তার মানে পার কেলভিন বা পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি ফারেনহাইট। তাহলে একক, গামা এর একক হচ্ছে আমরা কেলভিন টু দি পাওয়ার -1 লিখতে পারি, অথবা ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 লিখতে পারি, বা ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1 আমরা লিখতেই পারি। মাত্রা যদি বলে আমরা থিটা টু দি পাওয়ার -1 লিখবো। সব গুণাঙ্কের ক্ষেত্রে একই। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক একই রকম। একক আয়তনের তরলের একক উষ্ণতা বৃদ্ধিতে যে প্রকৃত প্রসারণ ঘটে তাকে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। আচ্ছা, অর্থাৎ এখানে প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা আর দিয়ে লিখবো। আর রিয়েল কোএফিসিয়েন্ট অফ রিয়েল এক্সপানশন, উপরে প্রকৃত প্রসারণ বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি। আচ্ছা, প্রকৃত প্রসারণ মানে হচ্ছে ডেল্টা ভি আর, আর এটা V1, এটা ডেল্টা টি। এটাও তুমি তিনটা ফর্মে মনে রাখতে পারো। এটা যেমন একটা ফর্ম, প্রকৃত প্রসারণের ফর্মুলা ডেল্টা ভি আর গামা আর V1 × ডেল্টা টি লিখতে পারো। আবার V2 = V1 × 1 প্লাস গামা আর ডেল্টা টি, এভাবেও লিখতে পারো তিনটা ফর্মে। আবারও একক মাত্রা সেমই হবে। একক মানে কেলভিন টু দি পাওয়ার -1 বা ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। মাত্রা তুমি লিখতে পারো থিটা টু দি পাওয়ার -1, এরকমও লেখে, বা এরকমও লেখে। তুমি যদি মনে করো এরকম লিখবে, ml দিব, m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, আর থিটা টু দি পাওয়ার -1, এরকমও লিখতে পারো। এবার এই দুই গুণাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক, গামা আর এবং গামা এ, এদের সম্পর্ক ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। দেখো গামা আর ও গামা এ এর সম্পর্ক। আচ্ছা, দেখো আমরা জানি গামা আর = ডেল্টা ভি আর বাই V1 × ডেল্টা টি। গামা এ কত? গামা এ মানে হচ্ছে ডেল্টা ভি এ বাই V1 × ডেল্টা টি। আর পাত্রের প্রসারণ গুণাঙ্ক যদি আমি লিখি গামা জি, সেটা নিশ্চয়ই ডেল্টা ভি, পাত্রের যে প্রসারণ হবে ডেল্টা ভিজি বাই V1 × ডেল্টা টি। আমি এটাই লিখবো। তিনটা গুণাঙ্ক, এটা অবশ্যই কঠিন পদার্থ আর দুইটা তরলের, এ দুটো। আচ্ছা, আমরা জানি, দেখো তো, প্রকৃত প্রসারণ = আপাত প্রসারণ
প্লাস পাত্রের প্রসারণ। প্রকৃত প্রসারণ মানে ডেল্টা ভি আর, আপাত প্রসারণ মানে ডেল্টা ভি এ প্লাস পাত্রের প্রসারণ মানে ডেল্টা ভি জি। পেছনেই যাও, পেছনে যাও, তুমি চাপো, এখান থেকে দেখতে পারবে না। আমরা দেখলাম ডেল্টা ভি আর ইজ ইকুয়াল টু ডেল্টা ভি এ প্লাস ডেল্টা ভি জি। দেখো তো আমি এটাকে গামা বানাবো, কি করে গামা তৈরি করব? দেখো তো ভি ওয়ান আর ডেল্টা টি দিয়ে ভাগ করে দিলে গামা চলে আসবে না? তুমি দুই পাশেই একটা সহজ হয়ে যাচ্ছে, ভি ওয়ান আর ডেল্টা টি দিয়ে ভাগ করে দাও। তো এখানে ডেল্টা ভি এ ভি ওয়ান ডেল্টা টি প্লাস ডেল্টা ভি জি ভি ওয়ান ডেল্টা টি। ভি ওয়ান ডেল্টা টি দিয়ে উভয় দিকে ভাগ করে লিখে নিতে পারো। এইটাই তো আমরা দেখতে পাচ্ছি গামা আর, আর এটা তো গামা এ প্লাস গামা জি। এটাই নির্ণয় সম্পর্ক, খুব ছোট্ট করে হয়ে গেল প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। এরপর হচ্ছে তরলের ঘনত্ব আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। তরলের ঘনত্ব ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। এখানে কিছু পরিমাণ তরল নিলাম। T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, প্রাথমিক উষ্ণতায় আমি তরলটির আয়তন ধরলাম V1, ঘনত্ব ধরলাম ρ1। T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দেখো আয়তন বেড়ে গিয়ে হয়ে গেল V2 আর ঘনত্ব ρ2। আচ্ছা, আয়তন আর ঘনত্ব গুণ করলে ভর হয়, ভর তো অপরিবর্তনীয়, যেহেতু ভর অপরিবর্তিত থাকে সুতরাং আমি কিন্তু লিখতে পারি V1 ρ1 প্রাথমিক ভর ইজ ইকুয়াল টু V2 ρ2। তো V1 ρ1 ইজ ইকুয়াল টু V2 মানে হচ্ছে V1 ইন্টু 1 প্লাস গামা আর ইন্টু ডেল্টা টি ইন্টু ρ2। সাইডে লিখে দিতে পারো যেহেতু V2 ইজ ইকুয়াল টু V1 ইন্টু 1 প্লাস গামা আর ডেল্টা টি, এটা ব্র্যাকেটে রাখতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি V1 V1 কেটে যাচ্ছে, তাহলে ρ1 ইজ ইকুয়াল টু ρ2 ইন্টু 1 প্লাস গামা আর ডেল্টা টি। তরলের ঘনত্ব উষ্ণতা বৃদ্ধি করলে কমে যায়, তারপরে ρ2 ইজ ইকুয়াল টু ρ1 বাই 1 প্লাস গামা আর ডেল্টা টি। এটাই মনে রাখো। সুতরাং উষ্ণতা বৃদ্ধি করলে টি যদি বৃদ্ধি করা যায় তাহলে ঘনত্ব কমে যায়, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে ঘনত্ব হ্রাস পায়। কঠিন পদার্থের ক্ষেত্রেও ছিল এটা একই জিনিস, একই রকম। আবার দেখো এই জিনিসটাও লেখা হয়েছিল এর আগে, ডেল্টা টি ক্ষুদ্র হলে ρ2 ইজ ইকুয়াল টু ρ1 ইন্টু 1 মাইনাস হয়ে যাবে, এটা গামা আর ডেল্টা টি হয় দ্বিপদ উপপাদ্যের সাহায্যে। বলছিলাম আগের চ্যাপ্টারে কঠিনের প্রসারণে একটা সেম জিনিস ছিল, এটাকে উপরে নিয়ে যেতে পারি, পাওয়ার -1 হবে, এই পুরোটার পাওয়ার সেই -1টা সামনে চলে আসবে যদি টার্ম যদি ক্ষুদ্র হয়, সেই জন্য ডেল্টা টি ক্ষুদ্র হলে এটা লেখা যেতে পারে। এবার দেখো বিভিন্ন উষ্ণতায় নিমজ্জিত বস্তুর আপাত ওজন। দেখো বিভিন্ন উষ্ণতায় নিমজ্জিত বস্তুর আপাত ওজন, এটা কি বিষয়টা, কি বলতে চাচ্ছি আগে বুঝে নাও। ধরো আমি একটা বস্তুকে সুতা দিয়ে ঝুলিয়ে দিলাম, এর একটা ওজন থাকবে, তুমি স্প্রিং তুলার সাহায্যে ঝুলাও তাহলে তুমি ওজন দেখতে পারবে। এইবার আমি একটা তরলের মধ্যে নিমজ্জিত করলাম। তোমরা জানো
নিমজ্জিত অবস্থায় যে ওজন সেটাকে বলা হয় আপাত ওজন। নিশ্চয়ই প্রকৃত ওজন থেকে কম হবে। আচ্ছা, প্রশ্ন এখন, যদি তরলটির উষ্ণতা বৃদ্ধি করা যায় তাহলে এই আপাত ওজনের কি পরিবর্তন হবে, বাড়বে না কমবে? তোমাদের কি মনে হয়? ধরো এখানে একটা স্প্রিং তোলা যন্ত্র ফিট করা আছে, স্প্রিং তোলা যন্ত্রের থেকে এটা ঝুলানো আছে। এখানে তো স্প্রিং তোলা যন্ত্রের যে পার্ট দেখাচ্ছে ঠান্ডা অবস্থায় তরল, গরম অবস্থায় স্প্রিং তোলা যন্ত্রের পার্ট বেশি হবে না কম হবে? এটা হচ্ছে কথা। মানে আপাত ওজন বৃদ্ধি পাবে না হ্রাস পাবে উষ্ণতা বৃদ্ধি তরলের। আচ্ছা, উষ্ণতা বৃদ্ধি করলে নিচ থেকে প্লবতা যেটা হয়, তরল বস্তুর উপর যে প্লবতা দেয়, উষ্ণতা বৃদ্ধি করলে প্লবতা হ্রাস পাবে, কারণ তরলের ঘনত্ব কমে যাবে। তরলের ঘনত্ব কমলে তাহলে প্লবতাও কমে যাবে। বুঝতে পারছো? নিচ থেকে যে ঊর্ধ্বমুখী যে বল দেয় তরল, সেটা উষ্ণতা বৃদ্ধি করলে সেই বলের মান কমে যাবে। তাহলে নিচ থেকে যদি উপর দিকে বল কমে যায় তাহলে বস্তুর আপাত ওজন বৃদ্ধি পাবে। আপাত ওজন কি করে হয়? আপাত ওজন মানে হচ্ছে, ধরো অ্যাপারেন্ট ওয়েট, আপাত ওজন প্রকৃত ওজন থেকে প্লবতা যদি বিয়োগ করি, প্লবক বল যদি বিয়োগ করি তাহলে আপাত ওজন হয়। তাহলে দেখো দেখো আমি টি বৃদ্ধি করলাম, উষ্ণতা বৃদ্ধি করলাম, তাহলে কি হবে? প্লবক বল কি হবে? হ্রাস পাবে। উষ্ণতা বৃদ্ধি করলে প্লবক বল হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? ঘনত্ব হ্রাস পাবে তরলের, কারণ প্লবক বল তো ঘনত্বের উপর নির্ভর করে। প্লবক বল যদি হ্রাস পায় তাহলে আপাত ওজনের কি পরিবর্তন হবে? এটা যদি হ্রাস পায় তাহলে ডাব্লিউ এ কি হবে? ডাব্লিউ এ বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? এখানে মাইনাস আছে, কিন্তু এটা হ্রাস পেলে এটা বৃদ্ধি পাবে। তাহলে তরলকে গরম করলে বস্তুর আপাত ওজন বৃদ্ধি পাবে। নিচ থেকে যে ধাক্কা দিয়ে তুলছিল আমাকে, সেই ধাক্কার পরিমাণটা কম হবে। আগে ধাক্কা বেশি দিত, উষ্ণতা বৃদ্ধি করলে ধাক্কা কম দেবে, তাহলে আপাত ওজন বৃদ্ধি পাবে। এটাই ব্যাপার। এবার তার একটা আমরা ফর্মুলা বার করব, কত আপাত ওজন হবে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে, কিভাবে তার চেঞ্জ হবে আপাত ওজনের। ধরি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো বস্তুর আপাত ওজন ডাব্লিউটি, এটা তো প্রকৃত ওজন মাইনাস প্লবক বল। প্লবক বলটা কত তাপমাত্রায়? টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। আমি যদি বলি 0 ডিগ্রি সেলসিয়াস কম উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্লবক বল যেটা এফ নট নাম দিলাম, বলো কি হবে সূত্র? প্লবক বলের সূত্র অপসারিত তরলের ওজন। দেখো অপসারিত তরলের ওজন মানে কি? বস্তুটির আয়তন যদি ভি হয় তাহলে বস্তুর আয়তন নেব 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তরলের ঘনত্ব ধরো রো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে রো 0 নিব, তাহলে অপসারিত তরলের ভর হলো ইন্টু জি নিব। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। আর টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি বলে বেশি উষ্ণতায়, তখন এফ টি কত হবে? তখন ভিটি নিব, রো টি নিব আর জি নিব। তার মানে কি? টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বস্তুর আয়তন সামান্য বৃদ্ধি পাবে, সেটাই ভিটি। রোটি মানে তরলের ঘনত্ব সামান্য বৃদ্ধি পাবে, সেটা রোটি, রো 0 থেকে রোটি হবে, আর জি তো চেঞ্জ হবে না। এইবার ভিটি মানে দেখো, ভিটি আর রোটি মানে ভিটি কি? এবার বলো ভিটি কি? বস্তুর আয়তন। বস্তুর আয়তন মানে কি? প্রাথমিক আয়তন যা হবে তার সঙ্গে 1 প্লাস গামা, বস্তু তো সলিড নাম দিলাম, গামা এস সলিড বস্তু, কঠিন বস্তু, গামা এস ইন্টু ডেল্টা টি, মানে এখানে টি, টি মানে 0, এটা ভিটি, ঠিক কিনা? অন্তিম উষ্ণতায় আয়তন, প্রাথমিক উষ্ণতায় আয়তন ইন্টু 1 প্লাস গামা এস টি। গামা এস কেন দিলাম? বস্তুটার ক্ষেত্রে নেওয়া হলো, এটা সলিড। বলো তো রোটি যদি আমি ঠিক একরকম ভাবে লিখি, রোটি অন্তিম উষ্ণতায় ঘনত্ব, কার ঘনত্ব? এটা তরলের ঘনত্ব। বলো তাহলে তরলের ঘনত্ব মানে হচ্ছে রো 1 ইজ ইকুয়াল টু রো 2 ইন্টু 1 প্লাস গামা ডেল্টা টি। তরলের ঘনত্বের সূত্র এটা, একই সূত্র, তবে এখানে গামা লিকুইড আমরা বলবো, গামা এল।
তাহলে এইটা হচ্ছে রো জিরো, এটা হচ্ছে রো টি, পরের উষ্ণতাটা। রো টি ইজ ইকুয়াল টু কি? রো টি ইজ ইকুয়াল টু রো জিরো বাই এটা। তাহলে রো টি ইজ ইকুয়াল টু রো জিরো বাই 1 প্লাস গামা এল টি লিখলাম। এবার দেখো আমি এটাকে না হয় আরেকটা লাইন লিখে বসাচ্ছি। একটু আগে আমি এই ক্যালকুলেশনটা করলাম, যদি তাপমাত্রা বৃদ্ধিটা খুব কম হয়, এটাকে আমি রো নট ইন্টু 1 প্লাস গামা এল টি টু দি পাওয়ার -1 লিখে এটাকে আমি কি লিখতে পারি? রো টি ইজ ইকুয়াল টু লিখতে পারি রো নট ইন্টু 1 মাইনাস গামা এল টি, এটা লিখতে পারি বাইনোমিয়াল উপপাদ্য থেকে, দ্বিপদ উপপাদ্য থেকে। হ্যাঁ, এখন তুমি এফ টির মধ্যে বসাও। সুতরাং এফ টি ভিটি বসাও, ভি জিরো 1 প্লাস গামা এস টি, তারপরে রো টি হচ্ছে এটা রো জিরো 1 মাইনাস গামা এল টি, তারপরে কি আছে জি। আচ্ছা, তারপরে জি তো জি। এবার এখানে তাকাও, ভি জিরো রো জিরো জি, ভি জিরো রো জিরো জি মানে হচ্ছে এফ জিরো, মানে প্লবক বল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এফ জিরো। আর এইখানে দেখো গুণ করে দিব গামা 1 প্লাস গামা এস টি আর 1 মাইনাস গামা এল টি গুণ করব, তাতে আমার আসবে 1 মাইনাস গামা এল টি প্লাস গামা এস টি মাইনাস গামা এস গামা এল টি স্কোয়ার, এটা আসবে। এইটাকে উপেক্ষা করব, দুইটা গামার গুণফল, এইটা ক্ষুদ্র, এটা ক্যান্সেল, এটাকে জিরো ধরবো। তাহলে দাঁড়াবে এফ জিরো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে 1 মাইনাস টি কমন নেব, গামা এল মাইনাস গামা এস ইন্টু টি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো এফ টির ভ্যালু এটা বেরোলো। আমরা কি দেখাতে পারলাম? উষ্ণতা বৃদ্ধি করলে এফ টি মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে প্রবক বল আর টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে প্রবক বল, কোনটা বেশি? টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যেটা সেটা কম, এফ জিরোটা বেশি, মাইনাস হচ্ছে এখানে। তাহলে দেখো উষ্ণতা বৃদ্ধি করলে এফ টি কি হচ্ছে? কমে যাচ্ছে। এখানে শেষ পদ ক্ষুদ্র বলে উপেক্ষা করে এটা লিখে দিতে পারো, এটাকে উপেক্ষা করলাম, তো শেষ পদ ক্ষুদ্র বলে উপেক্ষা করে এটুকু লিখতে পারো। আচ্ছা, তাহলে এবার আপাত ওজনের কি হলো? সুতরাং আপাত ওজন ডাব্লিউটি, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আপাত ওজন, একদম শুরুতে লেখা ডাব্লিউটি ইজ ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস এফটি। এফটির ভ্যালু এখন এফ জিরো ইন্টু 1 মাইনাস গামা এল মাইনাস গামা এস ইন্টু টি। এখান থেকে বোঝা যাচ্ছে সুতরাং উষ্ণতা বাড়াও তুমি, উষ্ণতা বাড়ালে ডাব্লিউটি বাড়বে। তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে আপাত ওজন বৃদ্ধি পায়। কারণটা কি হলো? উষ্ণতা বৃদ্ধি করলে এফটি হ্রাস পাচ্ছে, উষ্ণতা বৃদ্ধি করলে এফটি হ্রাস পায়, সেই জন্য এটা বৃদ্ধি পায়। তাহলে বিভিন্ন উষ্ণতায় তরলে নিমজ্জিত বস্তুর আপাত ওজন দেখলাম আমরা কি হয়, উষ্ণতা বাড়লে আপাত ওজন বৃদ্ধি পাবে। আচ্ছা, তোমরা হয়তো এইখানে ভাবছো যে আমি যদি গামা এসটা আগে লিখতাম তাহলে তো একটা চিহ্নটা প্লাস হতো। আমি গামা এসটা আগে লিখতাম, টিটা কমন নিতাম, গামা এস মাইনাস গামা এল তো করা যেত না, প্লাস দিয়ে গামা এস মাইনাস গামা এল করা যেত। তখন তো আমরা ফর্মুলাটা আবার অন্যরকম পেতাম, তখন আমরা ভাবতাম এফটি বেড়ে গেল, তাই না? কন্ট্রাডিকশন হচ্ছে। তাহলে আমরা এইটা লিখে এইটা বললাম, তাহলে ওইটা যদি লিখতাম তাহলে ওটা উল্টা বলতাম, এটাই তো হতো না? কিন্তু এখানে ভাবো, গামা এল বড় না গামা এস বড়? লিকুইডের প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি, সেই জন্য গামা এলটাই আগে লিখলাম। তাহলে এই সংখ্যাটাকে আমি প্লাস করে দিলাম, এবার তাহলে মাইনাস, এই জন্য আমি গামা এস আগে লিখবো না, ঠিকঠাক বোঝার জন্য আমি গামা এলই আগে লিখবো, যেহেতু গামা এলের মান গামা এস এর থেকে বড়।
অঙ্কের জন্য একটা বিষয়, ফ্লাস্কের ফাঁকা অংশের আয়তন সব উষ্ণতায় সমান থাকার শর্ত। এটা অঙ্কের জন্য। অঙ্ক আসলে কি করবে? ধরো আমি একটা অঙ্ক বলছি, তোমাকে বললো এটা একটা ফ্লাস্ক, এই ফ্লাস্কের মধ্যে কিছু পরিমাণ ধরো পারদ নেওয়া হলো, এটুকু উষ্ণতা বাড়ালাম, তাপ দিলাম, তাপ দিলে ফাঁকা অংশের আয়তন চেঞ্জ হবে না। এখন যা আছে তাপ দিলে ফাঁকা অংশের আয়তন সেমই থাকবে। সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। মনে করো এখন ফাঁকা অংশ আছে 10 ml, তাপ দিলেও 10 ml থাকবে। তোমরা ভাববে পারদটা বাড়বে, তাহলে ফাঁকা অংশের আয়তন তাহলে কমে যাওয়ার কথা। কেন? পারদ বাড়বে, ভেতরের পাত্রও তো বাড়বে। সমপরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে ফাঁকা অংশের আয়তন আনচেঞ্জ থাকবে। তার মানে পাত্রের আয়তন প্রসারণ আর তরলটির আয়তন প্রসারণ সমান হতে হবে, তবেই ফাঁকা অংশের আয়তন সমান থাকবে। তাহলে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে সব উষ্ণতা সমান থাকতে হলে পাত্রের আয়তন প্রসারণ আমরা আয়তন প্রসারণ কি ধরবো? তরলের আয়তন প্রসারণ এর সমান ধরবো। প্রসারণ কিন্তু যতটুকু বাড়ে, মানে ডেল্টা ভিজি ইজ ইকুয়াল টু ডেল্টা ভি তরলের, মানে লিকুইড, ধরো জি গ্লাস, এটা লিকুইড, এটা সমান হতে হবে। গ্লাস মানে পাত্রের প্রসারণ আর তরলের প্রসারণ সমান হতে হবে। দেখো তো গামা ভিজি মানে কি? গামা জি V1 ইন্টু ডেল্টা টি না? গামা ভি সূত্র তো এটা। আচ্ছা, V1 কার আয়তন? পাত্রের আয়তন। এটা ভেসেল লিখলাম, ভিজি। আচ্ছা, ভিজি ঠিক আছে। আর ইজ ইকুয়াল টু গামা লিকুইডের ইন্টু ভি লিকুইড ইন্টু ডেল্টা টি। আমি এভাবে লিখতে পারি, ডেল্টা ভিজি পাত্রের প্রসারণ গুণাঙ্ক, পাত্রটির আয়তন, উষ্ণতা বৃদ্ধি, তরলের গামা, তরলের প্রাথমিক আয়তন, তরলের উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা বৃদ্ধি দুটা কেটে গেল। তা দেখো আমরা ভিএল বাই ভিজি যদি আমরা লিখি ভিএল বাই ভিজি, তাহলে গামা জি বাই গামা এল আসে না? কত অংশ পারদ দ্বারা পূর্ণ করতে হবে? তার উত্তর হয়ে গেল কিন্তু এটাই অ্যান্সার। এটাই তো এন অংশ যদি পারদ হয়। পাত্রের আয়তনের কত অংশ যদি বলে, আচ্ছা পাত্রের আয়তন তুমি মনে করো ভি ধরলে, তুমি পারদের আয়তনটা তাহলে কত হবে? লিকুইডের আয়তন এন ভি হবে না? তোমার প্রশ্নে আছে কত অংশ পারদ দ্বারা পূর্ণ করলে, তুমি ধরে নিলে এন অংশ পারদ দ্বারা পূর্ণ করা হলো। পাত্রের আয়তন কত ধরলে? ভি। আর পারদের আয়তন কত হবে? তাহলে এন ভি। তাহলে ভিজি এখানে যদি ভি বসাও আর যদি এন ভি বসাও, ভিভি কেটে যাবে। তাহলে কত অংশ পারদ? এন অংশ পারদ দ্বারা পূর্ণ করলে, এন অংশ তরল দ্বারা পূর্ণ করলে এন ইজ ইকুয়াল টু গামা জি বাই গামা এল হবে। নির্দিষ্ট আয়তনের পারদ নিতে হবে বা তরল নিতে হবে, ওর থেকে বেশি নিলে হবে না। আমি যদি বেশি তরল নেই তাহলে তরলের প্রসারণ বেশি হয়ে যাবে, ফাঁকা অংশের আয়তন কমে যাবে। আমি যদি সেই নির্দিষ্ট আয়তন থেকে যদি কম তরল নেই তাহলে ফাঁকা অংশের আয়তন আবার বেড়ে যাবে উষ্ণতা বৃদ্ধিতে, তখন পাত্র বেশি বাড়বে। হ্যাঁ, তাহলে এন অংশ তরল দ্বারা পূর্ণ করলে এন এর ভ্যালু হবে গামা জি বাই গামা এল। হলো? এটা অঙ্কের জন্য পাত্রের আয়তন প্রসারণ আর তরলের আয়তন প্রসারণ সমান করতে হবে আমাদের, তাহলে ফাঁকা অংশের আয়তন সমান থাকবে যে কোনো উষ্ণতায়। এই উষ্ণতা কেটেই গেল, উষ্ণতার উপর নির্ভরই করবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। যে কোনো তরলকে উত্তপ্ত করলে আয়তন তার বাড়তে থাকে। জলের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের আয়তন উষ্ণতা বৃদ্ধি করলে কমে। তারপরে উষ্ণতা বৃদ্ধি করলে 4 ডিগ্রির পরে যদি তুমি উষ্ণতা বৃদ্ধি করো তখন আবার অন্যান্য তরলের মতো আয়তন বৃদ্ধি পাবে।
তা জলের এই যে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যে জলের উল্টা প্রসারণ হয়, উল্টা প্রসারণ হয় না, এই প্রসারণটাকে আমরা বলি ব্যতিক্রান্ত প্রসারণ। তার মানে যখন উল্টা প্রসারণ হবে, উল্টা প্রসারণ মানে কি? সংকোচন হওয়া। 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের প্রসারণ গুণাঙ্কের মান ঋণাত্মক। উষ্ণতা বৃদ্ধি করলে যদি কারো আয়তন কমে যায়, তার প্রসারণ গুণাঙ্ক ঋণাত্মক, ডেল্টা ভির মান তো ঋণাত্মক হবে। তখন অন্তিম আয়তনই কম, প্রাথমিক আয়তন বেশি, তাহলে ডেল্টা ভি কত হবে? মাইনাস হবে। তাহলে জলের প্রসারণ গুণাঙ্ক মাইনাস হবে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 4 ডিগ্রি সেলসিয়াসের পরে কিন্তু প্রসারণ গুণাঙ্ক প্লাসই থাকবে আবার। তাহলে জলের ব্যতিক্রান্ত প্রসারণ মানে হচ্ছে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধিতে জলের আয়তন হ্রাস পায়। হ্রাস পায় মানে হচ্ছে ঘনত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ ঘনত্ব বৃদ্ধি পায়। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, মানে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল সব থেকে ভারী। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব কত? জলের ঘনত্ব রো অফ ওয়াটার যদি আমি বলি 1 গ্রাম পার সিসি বা 1000 কেজি পার মিটার কিউব, এটা জলের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। এই 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের প্রসারণকে যেহেতু অন্যান্য তরলের থেকে আলাদা হচ্ছে, ব্যতিক্রান্ত প্রসারণ বলে। এই তাপমাত্রা পাল্লার মধ্যে জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক ঋণাত্মক হয়, নেগেটিভ হয়। এই পাল্লার মধ্যে জলের প্রসারণ গুণাঙ্ক ঋণাত্মক হলো। নেক্সট আমরা গ্রাফ আঁকবো ব্যতিক্রান্ত প্রসারণের। লেখচিত্র, এটা আমি বললাম আয়তন, আর এটা সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বৃদ্ধি। এটা 0 ডিগ্রি সেলসিয়াস, এটা সেলসিয়াস স্কেলে। তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন কমে যায়, তারপরে আয়তন বৃদ্ধি পায়। এই তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক একই গ্রাফ যদি ঘনত্বের সঙ্গে বলে, উল্টা হবে। ঘনত্ব সর্বাধিক হয়, ঘনত্ব বেশি হবে, তারপরে কমে যাবে 4 ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য তরলের ক্ষেত্রে দেখো আয়তন এখান থেকে বৃদ্ধি পাওয়া শুরু করবে। আমি যদি বলি এটা অন্য তরল, দেখো এটা অন্য তরল, এটা অন্য তরল দেখাতে পারো, এটা জল। আর এইটা অন্য তরল, এটা অন্য তরল, আর এটা জল। অন্য তরল উষ্ণতা বৃদ্ধি হলে আয়তন বৃদ্ধি পেতেই থাকবে, আর জলের ক্ষেত্রে উল্টা। তাহলে এখানে গামা নেগেটিভ আর এখানে গামা পজিটিভ এই অঞ্চলে, আর অন্য তরলের ক্ষেত্রে গামা অলওয়েজ পজিটিভ। এই তো ব্যতিক্রান্ত প্রসারণ। আর ব্যতিক্রান্ত প্রসারণের একটা সুফল আছে জানো তোমরা, শীতের দেশে জলচর প্রাণীগুলো এই ব্যতিক্রান্ত প্রসারণের ফলেই জলের গভীরে, উপরে বরফ জমা সত্ত্বেও জলের গভীরে নিচে আর কি বেঁচে থাকতে পারে। মানে সম্পূর্ণ লেকের সম্পূর্ণ জল বা জলাশয়ের সম্পূর্ণ জল, শীতের দেশের কথা বলা হচ্ছে, সম্পূর্ণ জল বরফ কখনো হবে না। যদি বাইরের তাপমাত্রা কমে মাইনাসেও চলে আসে, পরিবেশের তাপমাত্রা যদি -10 ডিগ্রি সেলসিয়াস -20 ডিগ্রি সেলসিয়াসও চলে আসে, তাহলে জলাশয়ের নিচের জল অন্তত পক্ষে বরফ হবে না। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল নিচে থাকবেই, তার উপরে 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল থাকবে, তার উপরে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল থাকবে, তার উপরে 1 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রি জল থাকবে, তার উপরে বরফ থাকবে, তারপরে বরফের উপরে মাইনাস তাপমাত্রার পরিবেশ থাকবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে জলচর প্রাণীরা শীতের দেশে এই বরফের নিচে একটু অধিক উষ্ণতা, 0 থেকে বেশি 4 ডিগ্রি 3 ডিগ্রি সেলসিয়াস এসব উষ্ণতায় প্রাণীরা বেঁচে থাকে। এটা আমাদের বলতে গেলে একটা প্রকৃতির দান। প্রকৃতি এই বিষয়টা না থাকলে দেখো আমাদের
শীতের দেশে সমস্ত সমুদ্র বলো, লেক বলো, জলাশয়ের জল সম্পূর্ণটা বরফ হয়ে যেত, কোনো সামুদ্রিক প্রাণী থাকতো না। কোনো সামুদ্রিক প্রাণী না থাকলে কিন্তু আমরাও থাকতাম না, এটা ভেবো না। সামুদ্রিক প্রাণী মারা গেলে আমরা দেখে যেত, আমরাও থাকতাম না। ইকো সিস্টেমের যে ব্যালেন্স সেটা নষ্ট হয়ে যেত পুরোপুরি। যাই হোক, তাহলে এটা একটা প্রকৃতির দান। এবার দেখো, আমি ডাইরেক্ট 3টা ফর্মুলা বলবো। এই 3টা ফর্মুলার থেকে অঙ্কের জন্য অঙ্ক আসতে পারে, এই 3টা ফর্মুলার থেকে মনে রাখবে। আপাত প্রসারণ গুণাঙ্ক নির্ণয়। প্রথমে আমি বলি 1 নম্বর, ডিলাটোমিটার বা আয়তন থার্মোমিটার, এর সাহায্যে আমরা তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করতে পারি। এটা কি জিনিস একটু বুঝে নেওয়া। জাস্ট থার্মোমিটারের মতোই, নিচে একটা বাল্ব থাকবে, এখানে তরল নেওয়া থাকবে। থার্মোমিটারের মধ্যে এখানে টেম্পারেচার স্কেলে দাগ কাটা থাকে, আর এখানে আয়তন দিয়ে দাগ কাটা থাকবে। বুঝতে পারছো? সেই জন্য এটাকে বলা হয় আয়তন থার্মোমিটার। এটা আয়তনের দাগ কাটা থাকবে। তার মানে এটা প্রথমটা ধরো 0 সিসি, তারপরে 1 সিসি, 2 সিসি, 3 সিসি, 4 সিসি এভাবে থাকবে। তাহলে প্রাথমিক তাপমাত্রায় কোনো তরলের আয়তন V1, অন্তিম তাপমাত্রায় তরল বেড়ে যাবে ভেতরে, এই কুণ্ডের ভেতরে। প্রাথমিক তাপমাত্রা আয়তন মনে করো এটুকু ছিল তরল, এটুকু ছিল। অন্তিম তাপমাত্রায় বেড়ে গিয়ে এতটুকু তরল বেড়ে গেল, এটা আয়তন V2। উষ্ণতার বৃদ্ধি যদি জানা থাকে, গামা A = আমি লিখতে পারি V2 - V1 বাই V1 ইন্টু ডেল্টা টি, মানে T2 - T1। এই সূত্রের সাহায্যেই আমরা এখানে গামা এর ভ্যালু বার করতে পারি। আচ্ছা, V2 - V1 মানে কি? দেখো, ডেল্টা ভি আমরা বলি না, এটাকে ডেল্টা ভি বলি, আর এটা V1 ইন্টু ডেল্টা টি। ডেল্টা ভি মানে হচ্ছে, আরো ইম্পর্টেন্ট কথা শোনো, যদি x দৈর্ঘ্য হয়, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি a হয়, তাহলে ডেল্টা ভির মান দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আমি কিন্তু x ইন্টু a ও দিতে পারি এখানে। অঙ্কের মধ্যে তোমার তো ডাইরেক্ট এরকম থাকবে না, x a দিয়ে থাকবে। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক x, কতটা দৈর্ঘ্য বাড়লো, আর a নলের ভেতরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে গামা এর ভ্যালু যেটা দাঁড়াচ্ছে আমাদের অ্যাকচুয়ালি x ইন্টু a বাই V1 ইন্টু ডেল্টা টি। এখান থেকে অঙ্ক ডিরেক্ট আসবে, ডিরেক্ট। হয় x দেওয়া থাকে a বার করো, না হয় a দেওয়া থাকে x বার করো, কত দৈর্ঘ্য বাড়বে ভেতরে। তাহলে ক্ষেত্রফল আনতে হবে এখানে। বই খুলে দেখবে অঙ্ক আছে যে থার্মোমিটারের ঘরের দৈর্ঘ্য এত সেন্টিমিটার করতে গেলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে। এরকম অঙ্ক আসে, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে কত দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, বা এক ঘরের দৈর্ঘ্য কত, 1 ডিগ্রি সেলসিয়াসের দৈর্ঘ্য কতখানি করতে হবে। কারণ আসলে আমরা ডাইরেক্ট এটা দিয়ে করবো, ঠিক আছে? এটা একটা পদ্ধতি, ডিলাটোমিটার 1 নম্বর। 2 নম্বর পদ্ধতি ভার থার্মোমিটার। থিওরিটিক্যাল প্রশ্ন আসবে না, জাস্ট কি করে নির্ণয় করা আমি বলছি। ভার থার্মোমিটারটা কি একটু বুঝে নাও। সরু বাঁকানো নলযুক্ত একটা কাচের একটা পাত্র। দেখো, এটার মধ্যে প্রথমে তরল ভর্তি করা হবে। সেই তরলের ওজন T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরলের ভর আমি বললাম M1, আর T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরলের ভর M2। ধরো এই পাত্র ভর্তি করে নিলাম তরল প্রাথমিক উষ্ণতায়, তখন তাপমাত্রা T1। উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে? উষ্ণতা বৃদ্ধি করলে তরল বেরিয়ে যাবে, তখন যে তরলের ভর নিশ্চয় আর M1 থাকবে না, M2 হয়ে যাবে। বুঝতে পারছো? বলো তো কতটুকু তরল তাহলে বেরোলো? প্রথমে M1 ছিল, পরে M2 রইলো, তাহলে বেরোলো কতটুকু? M1 - M2। তার মানে M2টা হচ্ছে অবশিষ্ট তরলের ভর। M2 কে আমি অবশিষ্ট তরলের ভর লিখতে পারো, এটা অবশিষ্ট তরলের ভর। আচ্ছা, যদি হয় তাহলে গামা A M1 - M2 বাই M2 ইন্টু ডেল্টা টি। প্রথমে কতটুকু তরল ছিল সেটা M1,
শুধু তরল, কিন্তু শুধু তরল, পাত্র না, কিন্তু পাত্র সহ না, কিন্তু শুধু তরলের ভর m1 প্রথমে প্রাথমিক উষ্ণতায়, পরে উত্তপ্ত করলে দেখা যাচ্ছে শুধু তরল m2 রইল। তাহলে m1 - m2 বাই m2 ইন্টু ডেল্টা টি। তার মানে আমি এটাকে এইভাবেও লিখতে পারি, ভাষা দিয়ে যদি লিখি আমি, গামা এ ইজ ইকুয়াল টু m1 - m2 মানে হচ্ছে বহিষ্কৃত তরলের ভর, বহিষ্কৃত তরলের ভর বাই অবশিষ্ট তরলের ভর m2 নিচে, অবশিষ্ট তরলের ভর ইনটু উষ্ণতা বৃদ্ধি। এটা হচ্ছে ভার থার্মোমিটারের সাহায্যে আপাত প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের ফর্মুলা। এই ফর্মুলা থেকেও অঙ্ক আসতে পারে। আর একটা ফর্মুলা বলবো, 3 নম্বর, উৎস্থৈতিক পদ্ধতি। উৎস্থৈতিক পদ্ধতি, উৎস্থৈতিক পদ্ধতিতে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করা। এখানে m1 আমি ধরে নেব T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, m1 হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বস্তুর ওজনের আপাত হ্রাস, বস্তুর ওজনের আপাত হ্রাস, আপাত হ্রাস, বস্তুর ওজনের আপাত হ্রাস, সেটা কমে না বাড়ে? আপাত ওজন আর আপাত হ্রাস দুটো জিনিস তো পৃথক। আপাত ওজন মানে ডোবা অবস্থায়, ডুবন্ত অবস্থা ওজন কত, নিমজ্জিত অবস্থা ওজন কত, সেটা আপাত ওজন। হ্রাস মানে হচ্ছে কমলো কতটুকু। আচ্ছা, একটু আগে আপনাদের দেখলাম আপাত ওজন কি বৃদ্ধি পায় না হ্রাস পায়? তাপমাত্রা বৃদ্ধিতে আপাত ওজন বৃদ্ধি পায়, তরলের উষ্ণতা বৃদ্ধি করে আপাত ওজন বৃদ্ধি পায়। তাহলে আপাত হ্রাস কি হবে? কমবে। দেখো, আপাত ওজন ধরো WA অ্যাপারেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু প্রকৃত ওজন মাইনাস হ্রাস। হ্রাস কি দিয়ে লিখছিলাম? ওজনের আপাত হ্রাস। আপাত হ্রাস মানেই তো প্লবক বল। এই যে প্লবক বল, প্লবক বল উষ্ণতা বৃদ্ধি করলে কি হচ্ছিল? কম ছিল উষ্ণতা বৃদ্ধি করলে। এটাই তো আপাত হ্রাস। তাহলে এটা হচ্ছে প্রাথমিক উষ্ণতা প্লবক বল, আর পরের উষ্ণতা প্লবক বল তাহলে কম হবে না? T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বস্তুর ওজনের আপাত হ্রাস। তার মানে এটা প্লবক বল তুমি হিসাবে ধরতে পারো। এটা ভর দিয়ে ধরছি, এটা অ্যাকচুয়ালি প্লবক বল, মানে একে জি দিয়ে গুণ করলে প্লবক বল হবে। প্রাথমিক উষ্ণতায় প্লবক বল যা হবে, পরের উষ্ণতায় প্লবক বল কম হবে। উষ্ণতা বৃদ্ধি করলে প্লবক বল কমে যায়, একটু আগে আমরা দেখলাম। আপাত হ্রাস মানে এটাই, প্লবক বলটাই হ্রাস যদি হয়, তবে গামা এ ওই তরলটির, এই তরলটির আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ হচ্ছে m1 - m2 বাই m2 ইন্টু আবারও ডেল্টা টি, মানে T2 - T1। এই আপাত প্রসারণ গুণাঙ্কের আবারও ফর্মুলা একই রকম, ভার থার্মোমিটারের মতোই ফর্মুলা। মনে রাখো, এটা জাস্ট অঙ্ক করার জন্য বলা হলো, থিওরিটিক্যাল প্রশ্ন এটার উপরে আসবে না কোনো পরীক্ষাতেই। তাহলে m1 m2 হচ্ছে আপাত হ্রাস, আপাত হ্রাস মানেই হচ্ছে প্লবক বল। আর এখানে ভর হিসাবে লিখলাম, জি দিলেই প্লবক বল হয়ে যেত। হলো? বাস, তরলের প্রসারণ এখানেই শেষ। এরপরে আমরা পড়বো হচ্ছে গ্যাসের প্রসারণ।